Congratulations to all of my dear students for getting admission in Milestone College on behalf of Chemistry Department. This is MD Mahmoodur Rahman, Assistant Professor, Department of Chemistry, Milestone College. This is the very important time of your life because this is the turning point of your life. After finishing the HSC examination, you will start a new journey for future life. So don't waste your time. Best of luck for that journey. We are always with you. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। কিন্তু একটা জায়গাতে মনে হয় আমরা কেউই ভালো নেই, আমাদের প্রিয় ক্লাসরুমে ক্লাস করতে না পারা। তোমরা যেরকম তোমাদের ক্লাসরুমে ক্লাস করতে পারছো না, আমরাও ঠিক একই রকম তোমাদের ক্লাসে আমরা ক্লাস করাতে পারছি না। আশা করি এই সমস্যা খুব দ্রুত কেটে যাবে, আমরা আমাদের ক্লাসরুমে ক্লাস করতে পারবো। আমি সুব্রত কুমার সরকার, সিনিয়র প্রভাষক, রসায়ন বিভাগ, মাইলস্টোন কলেজ, আজ তোমাদেরকে রসায়ন প্রথম পত্রের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এর উপর একটি ক্লাস উপস্থাপন করব। আজকের ক্লাসে আমরা শিখব মোল কি, মোলারিটি ও মোলার দ্রবণ কাকে বলে, মোলারিটির কিছু গাণিতিক সমস্যা, বিশ্লেষণ বা অ্যানালিসিস কি এবং ইহার প্রকারভেদ, এবং প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কি বোঝো। আসো আমরা এখন ক্লাসে প্রবেশ করি। প্রথমে আলোচনা করব মোল কি। তোমরা নবম ও দশম শ্রেণীতে পড়ে এসেছ মোল কি। তাহলে মোল কি? মোল হলো কোনো মৌলের গ্রাম পারমাণবিক ভর অথবা কোনো যৌগের গ্রাম আণবিক ভরকেই আমরা কি বলি? মোল বলি। যেমন তোমরা জানো যে যদি বলি আমরা সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনের আণবিক ভর 106, তাহলে এটা একটা যৌগ। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট সমান 106 গ্রাম। ঠিক একইভাবে যদি আমরা বলি মোলের ক্ষেত্রে বলি, যেরকম কার্বনের পারমাণবিক ভর 12, তাহলে 1 মোল কার্বন সমান 12 গ্রাম। একটা জিনিস মনে রাখবে, 1 মোল কার্বন সমান 12 গ্রাম কার্বন পরমাণু। আর যদি আণবিক ভর বলা হয়, 1 মোল সোডিয়াম কার্বনের সমান 106 গ্রাম সোডিয়াম কার্বনের অণু। এবং তোমরা আরেকটা সংজ্ঞা পড়ে আসছো যে 1 মোল মানে হলো কি? 1 মোল মানে 6.023 × 10⁻23। হ্যাঁ, এটাও ঠিক, বাট 6.023 × 10⁻23 বা আমরা যদি বলি এর একটা সংখ্যা, এই সংখ্যাকে আমরা কি বলতেছি? মোল। সেটা হইতে পারে পরমাণুর ক্ষেত্রে, হইতে পারে আয়নের ক্ষেত্রে, হইতে পারে অণুর ক্ষেত্রে। এখন এই যে দুটো জিনিস আমরা দেখলাম, পারমাণবিক ভর, আণবিক ভর, যখনই আণবিক ভর থাকবে তাহলে 1 মোল সোডিয়াম কার্বনের সমান 106 গ্রাম। 106 গ্রাম সমান কত হবে আমাদের? 106 গ্রাম সমান হবে 6.023 × 10⁻23, এতটি অণু। ঠিক একইভাবে যদি বলি 1 মোল কার্বন সমান 12 গ্রাম, সমান কি হবে? সমান হবে 6.023 × 10⁻23, এতটি অণু, এখানে হলো এতটি পরমাণু। ডিফারেন্স সংখ্যা সেম, বাট যখন পারমাণবিক ভর হবে পরমাণু, যখন আণবিক ভর হবে তখন কি হবে? অণু। এখন আসো যে
এই সংখ্যাটার একটা নাম আছে, তোমরা জানো, নবম দশম শ্রেণীতে পড়ে আসছো। এই সংখ্যাটাকে আমরা কি বলি? অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা কি? অ্যাভোগাড্রোর সংখ্যা হলো যে কোনো পদার্থের এক মোলে যতটি পরমাণু থাকবে, অথবা যতটি অণু থাকবে, অথবা যতটি আয়ন থাকবে, তার সংখ্যাই হলো আমাদের কি? অ্যাভোগাড্রোর সংখ্যা। এবং এর মান কত? 6.023 × 10⁻23। আর অ্যাভোগাড্রোর সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল N এ অ্যাভোগাড্রোর সংখ্যা সমান সমান 6.023 × 10⁻23। তোমাকে যদি বলা হয় যে 1 মোল আম দাও, কেউ যদি তোমাকে বলে 1 মোল আম দাও, তাহলে তুমি কতগুলো আম দিবা? 1 মোল আম মানে কত? 6.023 × 10⁻23। কোনো পদার্থের ভর W গ্রাম এবং ওই পদার্থের আণবিক ভর M হলে আমরা যদি এই W গ্রাম সমান সমান কত মোল বাই করতে চাই, তাহলে আমরা সংজ্ঞা অনুসারে জানি যে M গ্রাম সমান সমান 1 মোল। তার মানে 1 গ্রাম সমান সমান 1/m মোল। তাহলে W গ্রাম সমান সমান কত হবে? W/m মোল। আর এই মোল সংখ্যাকে n দ্বারা প্রকাশ করে, তাহলে n সমান সমান বলা যাবে W/m। W কি? পদার্থের ভর গ্রামে, আর হলো আণবিক ভর, গ্রাম আণবিক ভর। এটা আসবে আমাদের কি? মোল সংখ্যা। তাহলে যদি মোল সংখ্যা বের করতে বলে কখনো, মনে রাখতে হবে যে W/m অর্থাৎ পদার্থের ভর, গায়ে বসে পদার্থের ভরকে গ্রাম আণবিক ভর দ্বারা ভাগ করলেই আমরা কি পাবো? মোল সংখ্যা পাবো। নেক্সট দেখো মোলারিটি শেখার আগে আমরা একটা দ্রবণ দেখি। ধরো এখানে একটা পাত্র আছে, যে পাত্রের আয়তন V মিলিলিটার, আর এর মধ্যে একটা যৌগ যোগ করছি, আমরা পদার্থ যোগ করলাম, যে পদার্থের ভর W। এখন যদি বলি এই যে দ্রবণটা, তার ঘনমাত্রা কত, তাহলে আমরা বলতে পারি W/VmL। বাট ভি তো 10, 5, 20 বিভিন্ন হতে পারে। বাট এটা কিন্তু একটা নির্দিষ্ট মানে নিয়ে যাই আমরা ঘনমাত্রার ক্ষেত্রে, যে 1 লিটারের কত। এই ভির মান যদি 1 হতো, তাহলে বলতে পারতাম W/লিটার। এখন এই ডাব্লুর পরিবর্তে যদি আমরা বলতাম যে এই 1 লিটারের মধ্যে কত মোল দ্রব্য আছে, পদার্থ আছে, তাহলে বলতে পারতাম মোল পার লিটার। তাহলে এই মোল পার লিটারটাই হলো আমাদের কি? মোলারিটি। অর্থাৎ আমরা পরীক্ষাগারে যেসব দ্রবণ তৈরি করি, সেই দ্রবণটা মোল পার লিটারে ক্যালকুলেশন করা হয়। এবং এটা করতে গেলে যেহেতু আয়তনের সাথে সম্পর্কিত, আয়তন তাপমাত্রা চেঞ্জ করলে আয়তন চেঞ্জ হবে, তাই অবশ্যই আমাদের স্থির তাপমাত্রায় দ্রবণটা তৈরি করতে হবে। তাহলে মোলারিটি কি? স্থির তাপমাত্রায় আমরা কত লিটার বলছি? 1 লিটার বা 1000 ml দ্রবণে কত মোল থাকলে? যত মোল থাকবে। হাফ মোল থাকলে হাফ মোল, 1 মোল থাকলে 1 মোল, যত মোল দ্রব্য থাকবে তাকে ওই দ্রব্যটির মোলার ঘনমাত্রা বা মোলারিটি বলে। তাহলে যদি বলি মোলারিটি কি? মোলারিটি সমান সমান কি লেখা যায় আমাদের? মোলারিটি আমরা H দ্বারা অথবা M দ্বারা প্রকাশ করি। আচ্ছা, H দ্বারা প্রকাশ করলাম। মোলারিটি H সমান সমান পদার্থের মোল সংখ্যা
ভাগ দ্রবণের আয়তন, এটা অবশ্যই কিসে? লিটারে, প্রতি লিটারে। এখন পদার্থের মোল সংখ্যা আমরা এন যেটা পড়ে আসছি, তো এন এর পরিবর্তে আমরা লিখতে পারি যে ডাব্লু বাই এম। আর দ্রবণের আয়তন লিটারে বলছে, কিন্তু আমাদের যদি দ্রবণের আয়তন এখানে দেখি তাহলে কি হবে? দ্রবণের আয়তন হবে ভি। তাহলে ভি ডিভাইড বাই কত হবে? এম এলকে লিটার নিতে গেলে 1000 দ্বারা ভাগ লিটার। তাহলে এখানে আসতেছে এত, কি আসতেছে? মোল, এখানে লিটার। তাহলে এখানে আমাদের যদি করি ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইড বাই এম ভি, মোল পার লিটার। তাহলে মোলারিটি এস সমান সমান আমরা অঙ্ক করার ক্ষেত্রে এই সূত্রটা অধিক পরিমাণে ব্যবহার করব। ডাব্লু ইন্টু 1000 ডিভাইড বাই এম ভি, মোল পার লিটার। এই মোল পার লিটারকেই আমরা সংক্ষেপে প্রকাশ করি কি দ্বারা? এম দ্বারা, অর্থাৎ ডাব্লু ইন্টু 1000 ডিভাইড বাই এম ভি, এম। তাহলে এটা হলো মোলারিটি। এখন দেখো মোলার দ্রবণ। মোলার দ্রবণ কি? ধরো এখানে আমাদের 1 লিটার এর একটা আয়তন মাত্রিক ফ্লাক্স আছে। এই ফ্লাক্সের এখানে এই পাত্রের মধ্যে আমরা 106 গ্রাম সোডিয়াম কার্বনেট যোগ করলাম। যোগ করে এরপরে আস্তে আস্তে পানি এই দাগ পর্যন্ত পূর্ণ করলাম। এই দাগ পর্যন্ত যখন আমরা পূর্ণ করব, পূর্ণ করার পরে সিপিতে বন্ধ করে একটু মিক্সড করলে আমাদের একটা দ্রবণ তৈরি হবে। বা এই দ্রবণের ঘনমাত্রা কত? 106 গ্রাম পার লিটার। 106 গ্রামকে যদি আমরা মোলে নেই 106, আর সোডিয়াম কার্বনের আণবিক ভর আমাদের কত? 106। আমরা দেখে আসছি গ্রাম এর ভরকে যদি আণবিক ভর দ্বারা গ্রাম আণবিক ভর দ্বারা ভাগ করা যায় তাহলে কি পাওয়া যায়? মোল পাওয়া যায়। তাহলে কত মোল হয়? 1 মোল। 1 মোল হচ্ছে কয় লিটারে? 1 লিটারে। যদি 1 মোল দ্রব্য স্থির তাপমাত্রায় 1 মোল দ্রব্য যদি 1 লিটার দ্রবণে দ্রবিত থাকে তাহলে সেটাকে আমরা কি দ্রবণ বলি? সেটাকে আমরা বলি মোলার দ্রবণ। তাহলে কি বলা যায়? যে স্থির তাপমাত্রা প্রতি লিটার দ্রবণে 1 মোল দ্রব্য দ্রবিত থাকলে তাকে ওই দ্রবের মোলার দ্রবণ বলে। মোলার দ্রবণ, মোলার বললেই বুঝতে হবে যে 1 মোল থাকবে। মোলার দ্রবণের সংক্ষেপে আমরা 1m দ্বারা লিখি। 1m মানে 1 মোল পার লিটার। ঠিক একইভাবে সেমিমোলার দ্রবণ। সেমিমোলার দ্রবণ কি? যদি অর্ধেক নিই, অর্থাৎ এখানে আমরা 53 গ্রাম নিলে এখানে 53 ভাগ 106, এখানে আসবে হাফ মোল অথবা 0.5 মোল। তো এই যে 1 লিটারের মধ্যে যদি আমরা 0.5 দিই, কত দেবো আমরা? 0.5। এটাই হলো আমাদের সেমিমোলার। সেমিমোলার হলো কি? স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে অর্ধমোল দ্রব্য দ্রবিত থাকলে তাকে ওই দ্রবের সেমিমোলার দ্রবণ বলে। 3 ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণ কি? যদি আমরা এখানে সাপোজ যদি বলি 10.6 গ্রাম নিই, তাহলে দেখো 10.6 নিলে 10.6 যদি নেই তাহলে আসবে 1/10 বা 0.1।
1 যদি স্থির তাপমাত্রায় প্রতি লিটারে 1 মোল বা 0.1 মোল দ্রবীয় থাকে, তাহলে এই যে দ্রবণটা হবে ওই দ্রবণকে আমরা বলবো কি ডেসিমোলার দ্রবণ। অর্থাৎ ডেসিমোলার দ্রবণ বললেই আমার বুঝতে হবে 0.1 মোলার তার ঘনমাত্রা, এটা 0.5 সেন্টিমোলার দ্রবণ। সেন্সুরির সাথে একটা ভাব আছে, তার মানে কি যদি 1% অর্থাৎ যদি এখানে আমরা 1.06 নেই, তাহলে এখানে যদি দশমিক দেই তাহলে এখানে আসবে দেখব অথবা 0.1। এখন যদি আমরা এখানে বলি কি বলি যে স্থির তাপমাত্রায় প্রতি লিটারে 0.01 মোল দ্রবীয় থাকে, তাহলেই আমরা যে দ্রবণ প্রস্তুত হবে এই দ্রবণটাকে কি বলবো, ওই সোডিয়াম কার্বনেট বা ওই দ্রবের সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার বললে সেন্টিমোলার দ্রবণের ঘনমাত্রা কত আসবে, 0.1 মোলার। এরপরে আসবো আমরা প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণের সংজ্ঞাটা লিখে নাও। প্রমাণ দ্রবণ, প্রমাণ মানে কি, প্রমাণিত, জানা। তাইলে যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্টভাবে জানা থাকে তাকে কি বলবো আমরা, প্রমাণ দ্রবণ। ধরো এখানে একটা পাত্র আছে যেখানে লেখা আছে যে HCl দ্রবণ। তুমি জানলে এটা HCl দ্রবণ, বাট এখানে কতটুক পানির মধ্যে কতটুক HCl আছে তুমি জানো না, তো এটা অজানা। যদি এখানে লেখা থাকলো ডেসিমোলার HCl দ্রবণ, ডেসিমোলার HCl দ্রবণ, তাহলে যখনই ডেসিমোলার লেখা থাকবে তখনই তুমি কি মনে করবে যে ডেসিমোলার যেহেতু আছে তাহলে এর মধ্যে 1 লিটারে HCl আছে 0.1 মোল। 0.1 মোল মানে HCl এর আণবিক ভর আমরা 36.5। আচ্ছা, ডেসিমোলার, তাহলে এখানে কত 6.5, এটা যদি আণবিক ভর হয় তার 0.1 মানে কি 3.65 গ্রাম আছে। ডেসিমোলার মানে আণবিক ভর এত হলে কিন্তু এত নিলে কিন্তু 1 মোলার হবে, কিন্তু আমরা নেব কোনটা, 3.65 গ্রাম যদি নেই 1 লিটারের মধ্যে তাহলে সেটাই হবে ডেসিমোলার। তার মানে কি ডেসিমোলার দেয়া থাকা মানে কি এটা ঘনমাত্রা জানি, এটা অজানা দ্রবণ, এটা আমাদের কি, এটা হলো আমাদের প্রমাণ দ্রবণ। দেখো মোলারিটির কিছু গাণিতিক সমস্যা আমরা ফার্স্টে আমাদের একটা অঙ্ক উদাহরণ 1 আছে, 250 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট দ্রবীয়তা আছে 2.65 গ্রাম। তাহলে 250 ml 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করতে বললাম। সেক্ষেত্রে মোলারিটির সূত্র আমরা জানি, যদি S = W/1000/mv। তাহলে আমরা এখানে অঙ্কের মধ্যে কি কি দেয়া আছে আগে দেখি। দেখো সোডিয়াম কার্বনেট দ্রবীয়তা আছে কত, 2.65 গ্রাম। তাহলে W এর মান কত, 2.65 গ্রাম। দ্রবণের আয়তন দেওয়া আছে কত আমাদের, 250 ml। আণবিক ভর সোডিয়াম কার্বনের আণবিক সোডিয়াম কত 23 × 2, কার্বন 12 যোগ অক্সিজেন 16 × 3 কত হয় আমাদের 106। মোলারিটি S = হোয়াট। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই 2.65 × 1000, তাহলে সোডিয়াম কার্বনেটের ভর W = 2.65 × 1000 ডিভাইড বাই M কত
106 ইন্টু ভি হলো 250। এখানে করলে অ্যান্সার আসবে 0.1 মোলার। এই 1 মোল এমটা কি? এমটা হলো, বা এটা মাথায় রাখবো, মোল পার লিটার। তো এটা হলো আমাদের এই দ্রবণের মোলার ঘনমাত্রা বা মোলারিটি। আশা করি বুঝতে পেরেছে সবাই। নেক্সট অঙ্ক দেখো, 10% W/V সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। W/V কি? ওয়েট, ডাব্লুতে ওয়েট, ভিতে ভোলাম, অর্থাৎ গ্রাম, আর হলো আয়তনে দেওয়া আছে। আয়তন মানে ml ধরবো আমরা। সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যখনই 10%, 20% যাই পার্সেন্ট হয়, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে 10% W/V সোডিয়াম কার্বনেট দ্রবণ কি হবে? দ্রবণ কি হবে? সোডিয়াম 10% W/V সোডিয়াম কার্বনেট দ্রবণ, এক্ষেত্রে কী হবে? সোডিয়াম কার্বনেটের ভর হবে 10 গ্রাম, দ্রবণের আয়তন ভি 100 ml। 100 কই পাইলাম? 10%, অর্থাৎ 100তে কত? 10। এরপরে আণবিক ভর। আণবিক ভর এম কত? সোডিয়াম কার্বনেট 106। মোলারিটি এস। লক্ষ্য করো, 10 ইন্টু 1000 ডিভাইড বাই 106 ইন্টু 100। এখানে অ্যান্সার আসবে 0.943 মোলার। এই মোলার মানে কি? আমাদের মোল পার লিটার। তাহলে এভাবে আমরা শতকরা যদি থাকে সেটাকে আমরা মোলার ঘনমাত্রায় নিতে পারব। নেক্সট অঙ্ক কেন দেখো, 500 ml 0.1 মোলার সালফ্রিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সালফ্রিক অ্যাসিড প্রয়োজন? এখানে সালফ্রিক অ্যাসিডের পরিমাণ বাই করছে, অর্থাৎ এই সূত্রের কোনটা বাই করতে বলছে? আমাদের ডাব্লুটা। অথবা তোমার পরীক্ষাগারে বলতে পারে যে 500 ml 1.1 মোলার সালফ্রিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করো। সেক্ষেত্রে তোমাকে এভাবে আগে বের করতে হবে কি পরিমাণ সালফ্রিক অ্যাসিড লাগবে। সেক্ষেত্রে প্রথমে আমরা বলবো যে সালফ্রিক অ্যাসিডের ভর, এটা আমরা জানি না। দ্রবণের আয়তন কত? 500। আণবিক ভর সালফ্রিক অ্যাসিড 1 ইন্টু 2 যোগ 32 যোগ 16 ইন্টু 3 98। তাহলে সেক্ষেত্রে এখানে যেহেতু আমাদের বের করতে হবে ডাব্লু, তাহলে আমরা বলতে পারি ডাব্লু ইন্টু 1000 সমান সমান এস এম ভি, বা ডাব্লু সমান সমান এস এম ভি ডিভাইড বাই 1000। 0.1 এম 98 ভি 500 ডিভাইড বাই 1000। এখানে তাহলে তোমাদের অ্যান্সার কত হবে? 4.9 গ্রাম। অর্থাৎ তুমি যদি সালফ্রিক অ্যাসিডের 500 ml 0.1 মোলার দ্রবণ প্রস্তুত করতে চাও, তাহলে তোমার সালফ্রিক অ্যাসিড নিতে হবে 4.9 গ্রাম, আর বাকিটা ওই 4.9 গ্রাম সালফ্রিক অ্যাসিড নিয়ে এরপরে পানি দ্বারা আমাদের পূর্ণ করে কত ml করতে হবে? 500 ml।
আশা করি তোমরা এই মোলারিটি সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করতে পারো। নেক্সট দেখো, আমাদের এই চ্যাপ্টারে যেটা গুরুত্বপূর্ণ, বিশ্লেষণ বা অ্যানালাইসিস। রসায়নে পড়তে গেলে অ্যানালাইসিস বা বিশ্লেষণ এদের সাথে তোমাদের পরিচিত হতে হবে। তো বিশ্লেষণ বা অ্যানালাইসিস কী? এখন পরীক্ষাগারে তুমি ঢুকলে তোমার কাছে একটা লবণ দিয়ে দিল বা একটা রাসায়নিক পদার্থ দিল, বলল এই পদার্থের মধ্যে কী কী আছে এবং কোন, যদি একাধিক পদার্থ থাকে কার পরিমাণ কত বের করো। তাহলে একটা পদার্থের মধ্যে কী কী আছে, কী কী দ্বারা গঠিত এবং তার পরিমাণ কত, এই বের করার যে পদ্ধতি সেটাই হলো আমাদের বিশ্লেষণ বা অ্যানালাইসিস। তাহলে রসায়ন পরীক্ষাগারে তাহলে রসায়ন পরীক্ষাগারে কোনো নমুনায় বিদ্যমান মৌলিক বা যৌগিক পদার্থ বা মূলককে শনাক্তকরণ এবং পরিমাণ নির্ণয়ের পদ্ধতিকে আমরা কি বলি? বিশ্লেষণ বা অ্যানালাইসিস। তাহলে যেটা আমি প্রথমেই বললাম তোমাদের, যে একটা পদার্থ দেবে, বলবে এর মধ্যে কী কী আছে, কতটুকু আছে বের করো। কী কী আছে আর কতটুকু আছে দুটো জিনিস এখানে। কী কী দ্বারা গঠিত, কী কী মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ আছে এবং কতটুকু আছে, এই কতটুকুটা যে বিশ্লেষণ পদ্ধতি বের করা হয় তাকে আমরা বলি কি? মাত্রিক বিশ্লেষণ বা পরিমাণগত। অর্থাৎ যদি বলে যে তোমাদের কাছে একটা নমুনা দিল, ওর মধ্যে একটা নির্দিষ্ট পদার্থ, সোডিয়াম হোক বা যে কোনো একটা পদার্থ হোক, বের করতে বললো, তাহলে সেটা হলো কি আমাদের পরিমাণগত। আর যদি বলে যে না, তুমি এই যে তোমাকে এই পদার্থটা দিলাম আমি, এর মধ্যে কি কি আছে, কতটুকু আছে বের করতে পারবো না, কী কী দ্বারা গঠিত, সেটাকে আমরা বলি গুণগত বা আঙ্কিক বিশ্লেষণ। তাহলে মাত্রিক বা পরিমাণগত বিশ্লেষণ কি? যে বিশ্লেষণ পদ্ধতিতে নমুনার বিদ্যমান মৌলিক বা যৌগিক পদার্থ বা মূলকের পরিমাণ নির্ণয় করা হয় তাকে আমরা বলবো কি? মাত্রিক বিশ্লেষণ। গুণগত বা আঙ্গিক বিশ্লেষণ কি? গুণগত বা আঙ্গিক বিশ্লেষণ হলো যে আমাদের যে বিশ্লেষণ পদ্ধতিতে নমুনায় বিদ্যমান মৌলিক পদার্থ বা মূলক বা আয়নকে শনাক্তকরণ করা যায় তাকে আমরা বলবো কি? আঙ্গিক বিশ্লেষণ বা গুণগত বিশ্লেষণ। তাহলে এটার পরিমাণ নাই, কি কি আছে, আর এটা হলো পরিমাণ। তাহলে এই গুণগত বা আঙ্গিক বিশ্লেষণকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো। মূলত এই যে 3টে ভাগে, যে আমি কতটুকু নমুনা নিয়ে পরীক্ষা করব তার পরিমাণের উপর ভিত্তি করে এই 3টে পার্থক্য। ম্যাক্রোতে সবচেয়ে বেশি নেওয়া হয়। বেশিটা কতটুকু লক্ষ্য করো, যে কঠিন পদার্থ, যদি আমি কঠিন কোনো রাসায়নিক পদার্থ নেই, তার পরিমাণ 0.5 থেকে 2 গ্রাম। আর সেটি যদি আমি সেমি মাইক্রোতে নিয়ে কাজ করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কত? 0.05 থেকে 0.2 গ্রাম। অর্থাৎ এর থেকে অনেক কম পরিমাণ আমাদের কঠিন পদার্থ নিয়ে আমরা বিশ্লেষণ করব। আর মাইক্রোতে 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম, মানে গ্রাম, এটাও গ্রাম, এটা মিলিগ্রাম, এটা আরও কম। অর্থাৎ সবচেয়ে কম হলো আমাদের মাইক্রোতে। আর যদি লিকুইড হয় সেক্ষেত্রে কতটুকু? লিকুইড হলে দ্রবণের আয়তন, যে কত আয়তন নিচ্ছি আমরা, 20 থেকে 30 ml, এর হলো ম্যাক্রো। সেমি মাইক্রো আমাদের 2 থেকে 4 ml, 2 থেকে 4 ml। আর মাইক্রোতে আসবে 0.2 থেকে 1 ml।
এটা হলো আমাদের এই গুণগত বাঙ্গিক বিশ্লেষণের ক্ষেত্রে পরিমাণের উপর ভিত্তি করে আমাদের এই তিনটে পদ্ধতিকে পৃথক করা। একটা কি ম্যাক্রো, একটা সেমি মাইক্রো, আর হলো মাইক্রো। তাহলে আমরা ম্যাক্রো পদ্ধতি কাকে বলে যদি বলি, কি বলবো, যে সকল অ্যানালিটিক্যাল পদ্ধতিতে 0.5 থেকে 2 গ্রাম কঠিন পদার্থের নমুনা দ্রব্য ব্যবহার করা হয় এবং দ্রবণের আয়তন 20 থেকে 30 ml হয়ে থাকে, সেই পদ্ধতিকে আমরা বলি ম্যাক্রো পদ্ধতি। এরপরে দেখো সেই মাইক্রো কি, যে অ্যানালিটিক্যাল পদ্ধতিতে কঠিন নমুনা 0.05 হতে 0.2 গ্রাম ব্যবহার করা হয় এবং দ্রবণের আয়তন 2 থেকে 4 ml হয়ে থাকে, সেই পদ্ধতিকে আমরা বলি কি সেমি মাইক্রো পদ্ধতি। ঠিক একইভাবে মাইক্রো কি, যে অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণের পদ্ধতিতে কঠিন নমুনার 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম ব্যবহার করা হয় এবং দ্রবণের আয়তন 0.2 হতে 1 ml হয়ে থাকে, সেই বিশ্লেষণীয় পদ্ধতি বা অ্যানালিটিক্যাল পদ্ধতিকে আমরা কি বলি মাইক্রো পদ্ধতি। তাহলে দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদ্ধতি, যে সকল পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ রূপে পাওয়া যায় না এবং বায়ুর উপাদান দ্বারা, যেমন জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন ইত্যাদি আক্রান্ত হয় না বলে দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, তাদেরকে আমরা বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এই যে দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে মানে কি, ধরো তুমি একটা দ্রবণ তৈরি করেছ, যে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, আজকের দিনে তুমি তৈরি করলা 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দ্রবণ নিয়ে তুমি অ্যানালাইসিসের বিভিন্ন কাজ ব্যবহার করেছ। কি করবা, এই দ্রবণটা রেখে দিয়ে, এই দ্রবণটা যখন পরীক্ষাগারে রেখে দেওয়া হয়, রেখে দেওয়ার পরে তুমি যদি কালকে বা আর 5 দিন পরে আসে ওই 1 মোলার সোডিয়াম দ্রবণের ঘনমাত্রাটা পরিমাপ করে দেখো যে আমি তো 1 মোলার দ্রবণ বানাইছিলাম ঘনমাত্রা, এই ঘনমাত্রা কি 1 মোলার আছে কিনা। দেখা গেলো তুমি 5 দিন পরে, 2 দিন পরে, 1 দিন পরে আসবা, দেখবা যে পরের দিন পরিমাপ করে দেখবা যে এর ঘনমাত্রা কমে গেছে, অর্থাৎ দেখা গেলো তখন তুমি পরিমাপ করে দেখলে 0.98 বা 0.97 মোলার হয়ে গেছে। তাহলে তুমি তৈরি করছো কত 1 মোলার, কিন্তু হয়ে গেল কত 0.97, অর্থাৎ ঘনমাত্রাটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে পরবর্তী দিন যখন আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে পরিমাপ কোনো কাজ করব, এই 1 মোলার ধরে যদি ক্যালকুলেশন করি, আমার ক্যালকুলেশনে কী হবে, ভুল হবে। তাই এই যে যাদের ঘনমাত্রা চেঞ্জ হয়, কারণ কি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, আমাদের জলীয় বাষ্প আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এদের আক্রান্ত হয়ে এর পরিমাণ চেঞ্জ হয়ে যায়, তাই এর ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে যায়। তাই এদেরকে বলা হয় হলো কি আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, যারা আক্রান্ত হয়, বিশুদ্ধ রূপে পাওয়া যায় না। আর যদি আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়, তাহলে কী হবে, যেরকম যদি আমরা বলি K2Cr2O7, এইটা যদি তুমি 1 মোলার দ্রবণ তৈরি করো, বা আমরা একটু 0.02 মোলার এই দ্রবণ তৈরি করলাম, খুব লঘু দ্রবণ, এইটার ক্ষেত্রে তৈরি করলাম, তৈরি করে যদি আমি রেখে দেই 1 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন পরেও দেখা যাবে এর ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে না। কেন? এরা প্রকৃতিতে বিশুদ্ধ রূপে পাওয়া যায়, বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না, আর আক্রান্ত হয় না বিধায় এর ঘনমাত্রাও চেঞ্জ হয় না। মূল ডিফারেন্সটা কি আমাদের, যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাহলে কী বলবো, যে সকল পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ রূপে পাওয়া যায় না, বায়ুর উপাদান কী আমাদের, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, এই 3টে উপাদান দ্বারা কি হতে পারে, আক্রান্ত হতে পারে সেকেন্ডারি, আর এটা আক্রান্ত হতে পারে না। এটা পারে বিধায় এর ঘনমাত্রা কি হয় আমাদের
চেঞ্জ হয়, এটা পারে না বিধায় এর ঘনমাত্রা চেঞ্জ হয় না। তাই এটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা হলো আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ।